আচ্ছা দেখো তো ঠিক চালু হয়েছে কিনা, ছেড়ে দিয়ে দাও। আচ্ছা আসসালামু আলাইকুম, সব কিছু ঠিক আছে কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা একটু চেক করে জানাবেন। আচ্ছা ক্লাস শুরু করতে একটু দেরি হয়ে গেল, চেষ্টা করতেছিলাম বাট হচ্ছে লাইনে বারবারই প্রবলেম হচ্ছিল। মানে এই প্যান্ডেমিকের কারণে নেটে অনেক প্রবলেম হয়ে গেছে, ইজিলি খুব ঝামেলা করে আর কি। আচ্ছা যাই হোক, শাকিলা চৌধুরী জয়েন করেছে, ইমরান হোসেন। এখন দেখতে হবে আপনাদের সাউন্ড সিস্টেম ঠিক আছে কিনা, তারপরে আমি ক্লাস শুরু করতেছি। অনেকক্ষণ ধরে ট্রাই করে তারপরে পাইলাম আর কি। আচ্ছা আজকের ক্লাস টপিক হচ্ছে, আজকের ক্লাস টপিকটা হচ্ছে ভয়েস, ঠিক আছে? ভয়েস নিয়ে কথা বলবো। তো ভয়েস কি, কাকে বলে, কত প্রকার, এইসব কথা বলার পূর্বে আমি যে কাজটা করব, আপনাদের একটা দুটো উদাহরণ দেই। দুইটা উদাহরণের মাধ্যমে জিনিসটা একটু ক্লিয়ার করার চেষ্টা করি যে উই ইউজ কম্পিউটার। এক নম্বর বাক্যটা হচ্ছে, এক্সাম্পল দেই যে উই ইউজ কম্পিউটার্স ফর মেনি পারপাজেস। আমরা বিভিন্ন উদ্দেশ্যে কম্পিউটার কি করি, কম্পিউটার ব্যবহার করে থাকি। এখন বিষয়টা হচ্ছে, উই হচ্ছে সাবজেক্ট, এখানে সাবজেক্ট নিজে ব্যবহার করতেছে, সাবজেক্ট নিজে কি করতেছে, ব্যবহার করতেছে। উই ইউজ কম্পিউটার্স, আমরা কম্পিউটার ব্যবহার করে থাকি ফর মেনি পারপাজেস, এই একটা বাক্য। আরেকটা বাক্য হলো, এটা এক্সাম্পল 1, এটা এক্সাম্পল 2। আরেকটা বাক্য হলো যে নজরুল রোড দ্য লেটার, ধরেন যে নজরুল রোড লিখেছিল, হ্যাঁ, দ্য লেটার, পত্রটি ইন 1930, 1930 খ্রিস্টাব্দে পত্রটি কী করেছিল, নজরুল লিখেছিল। এখন আসি যে এখানে কে লিখেছিল, সাবজেক্টটাকে, সাবজেক্ট হচ্ছে নজরুল। সাবজেক্ট যখন নিজেই অ্যাক্টিভ থাকে, সেটাকে আমরা, নিজে কাজ করে, নিজের কাজ নিজেই যখন করে, সেটাকে আমরা অ্যাক্টিভ ভয়েস বলি। এখানে দুইটা বাক্য লিখেছি, দুটাই অ্যাক্টিভ সেন্সে আছে, অ্যাক্টিভ ভয়েসে আছে, ঠিক আছে? আর সাবজেক্ট যখন নিজে কাজটা না করে বরং অন্যের দ্বারা করে, ঠিক আছে, অন্যের দ্বারা করে কিংবা বিশেষ করে যে অবজেক্ট এসে এখানে বর্তায়, কাজটা অবজেক্টের উপর বর্তায়, তখন সেটাকে আমরা কি বলি, তখন সেটাকে আমরা প্যাসিভ ভয়েস বলি। অর্থাৎ সাবজেক্ট সক্রিয় না, অবজেক্টটা সক্রিয় থাকে, তখন সেটাকে আমরা কি বলি, প্যাসিভ বলি। আমাদের জেনে রাখা উচিত বা জানা দরকার সেগুলো কি, এখানে যে জিনিসটা জানতে হবে যে শুধুমাত্র, কেবলমাত্র বা শুধুমাত্র ট্রানজিটিভ ভার্বের প্যাসিভ হয়, ট্রানজিটিভ ভার্বের প্যাসিভ হয়, ট্রানজিটিভ ভার্ব এর প্যাসিভ, ট্রানজিটিভ ভার্বের প্যাসিভ হয়। কার প্যাসিভ হয়, ট্রানজিটিভ ভার্বের প্যাসিভ হয়। আচ্ছা এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের যেটা ধারণা থাকে যে প্যাসিভে কি থাকতে পারে, প্যাসিভে বাই থাকা কোনো শর্ত নয়, বাই থাকা কোনো শর্ত নয়। মানে বাই যে প্রিপোজিশন, সাবজেক্টটা যখন অবজেক্ট করি তার আগে যে একটা বাই বসাই, এটা কোনো শর্তের মধ্যে পড়ে না, কন্ডিশন না, বসাতেই হবে এমন নয়, নট লাইক দ্যাট। তা কি করতে পারি যে বাই থাকতেও পারে আবার নাও থাকতে পারে, ঠিক আছে কিনা? আর প্যাসিভ মানেই আরেকটা বিষয়, যে প্যাসিভ মানেই, ঠিক আছে, আমি এগুলো জাস্ট বোঝানোর জন্য, আপনারা এগুলো সবই জানেন, জাস্ট হচ্ছে আমি বোঝানোর জন্য বলতেছি। প্যাসিভ মানে কি, প্যাসিভ মানেই হচ্ছে বি ভার্বের পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। এটা খুবই গুরুত্বপূর্ণ কথা। যে 3 নম্বর কথা হচ্ছে, প্যাসিভ মানেই বি ভার্বের পরে মূল ভার্বের এর V3 ফর্ম বসবেই, V3 ফর্মটা বসবেই, ঠিক আছে? V3 কি হবে, V3 ফর্মটা বসবেই।
তাহলে এখন আসি আমরা এখানে, এখন যে বিষয়টা সেটা হচ্ছে, এই কথাটা বলার পূর্বে আপনাদের সাথে কিছু কথা বলি। সেটা হচ্ছে, আপনারা সবাই পরীক্ষায় অংশগ্রহণ করবেন। যদি পরীক্ষায় অংশগ্রহণ করতে সমস্যা থাকে অথবা না গ্রহণ করেন, তাহলে সেই ক্ষেত্রে আমি কষ্ট করে পরীক্ষা নিব না। আচ্ছা, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে, পরীক্ষা দিলেই শুধুমাত্র নিজের অবস্থান বোঝা যায় যে আপনি কতটুকু মানে বুঝতে পারলেন অথবা কতটা অ্যাক্টিভ। এই জিনিসটা কিন্তু পরীক্ষা না দেওয়া পর্যন্ত নিজেকে জাজ করতে পারবেন না। সুতরাং নিজেকে জাজ করার একমাত্র ওয়েটা হচ্ছে পরীক্ষা দেওয়া, এক্সাম দেওয়া। এবং আমি এক্সাম নেওয়ার ক্ষেত্রে একটা করে কোশ্চেন করতে আমার অনেক সময় চলে যায়। তাহলে আমি কষ্ট করে এক্সাম নিলাম অথচ আপনারা অ্যাটেন্ড করলেন না, তাহলে কিন্তু এই কষ্টটার আমার কোনো দাম থাকলো না। ঠিক আছে, আপনারা আমি আশা করি আপনারা পরীক্ষায় অংশগ্রহণ করবেন। আর যদি অংশগ্রহণ করতে কোনো সমস্যা থাকে সেই ক্ষেত্রে আমি পরীক্ষা নিব না, শুধু ক্লাস নিয়ে ব্যাচটা শেষ করে দিব। ঠিক আছে, যত শীঘ্র ক্লাস নেওয়া যায়, তাহলে তো কষ্ট করার দরকার নাই আমার। তাহলে যেটা বলতেছিলাম, যখন সাবজেক্ট নিজেরাই, এখানে দেখুন প্রথম বাক্যের কম্পিউটার্স, ঠিক আছে, কম্পিউটার যে ইউজ করতেছে এখানে অর্থাৎ আমরা নিজেরাই কম্পিউটারকে ইউজ করতেছি। হ্যাঁ, আমরা ব্যবহার করতেছি। এখন প্রশ্ন করি, কি ব্যবহার করি? কম্পিউটার্স। কি ব্যবহার করি? কম্পিউটার্স। ঠিক আছে, তাহলে আমরা প্রথম বাক্যের সাবজেক্ট নিজেরাই কিন্তু কম্পিউটার ইউজ করে বা ব্যবহার করে। এবং দ্বিতীয় বাক্যে যে নজরুল চিঠিটা যে লেখার যে বিষয়, 1930 সালে যে চিঠিটা লিখছে, সেই চিঠিটা লিখছে কে? নজরুল নিজেই লিখছে। অর্থাৎ সাবজেক্ট নিজেই অ্যাক্টিভ ছিল। যখন অ্যাক্টিভ থাকবে তখন সেটাকে আমরা, নিজে কর্মঠ থাকে, নিজে কাজ করে, তখন সেটাকে আমরা অ্যাক্টিভ ভয়েস। আর যখন নিজে অ্যাক্টিভ না থেকে বরং তার উপর কাজটা চাপিয়ে দেওয়া হয়, বাই দিয়ে প্রকাশ করা হয়, তখন সেটাকে আমরা প্যাসিভ বলি। তখন সেটাকে আমরা কি বলি? প্যাসিভ বলি। প্যাসিভ মানে কি? নিষ্ক্রিয়। অ্যাক্টিভ মানে কি? অ্যাক্টিভ মানে কর্মঠ, যেটা নিষ্ক্রিয় নয়, সক্রিয়। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমি এখন প্যাসিভ করি তাহলে কি হচ্ছে যে কম্পিউটার্স। এবার আসি, প্রথম কাজ কি? সাবজেক্টকে অবজেক্ট করা, সাবজেক্টকে অবজেক্ট এবং অবজেক্টকে সাবজেক্টে পরিণত করা। তাহলে এখানে অবজেক্টটা কি? অবজেক্ট হচ্ছে কম্পিউটার্স, নিয়ে আসলাম কম্পিউটার্স। আচ্ছা, তারপরে কি? অ্যাকর্ডিং টু টেন্স অক্সিলিয়ারি ভার্ব, 2 নম্বর কাজ অক্সিলিয়ারি ভার্ব। এখানে যে সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে এবং অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে। সাবজেক্ট বেটা অবজেক্ট হয়, তাই না? আর অবজেক্ট বেটা সাবজেক্ট হয়ে কি বসবে? প্রথমে বসবে। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়, নিয়ম এটা। তাহলে কম্পিউটার্স যেহেতু আছে, তাহলে এবং এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে বসে অক্সিলিয়ারি হিসেবে এম ইজ আর। আমি বলেছি একটু আগেই যে প্যাসিভ মানেই হচ্ছে অক্সিলিয়ারি ভার্বের পরে মূল ভার্বের V3। তাহলে অক্সিলিয়ারি ভার্ব এটা হচ্ছে এম ইজ আর এর মধ্যে অ্যাকর্ডিং টু সাবজেক্ট নাম্বার অনুসারে, সাবজেক্টের নাম্বার অনুসারে এখানে আর বসবে। তো কম্পিউটার আর ইউজড, মূল ভার্ব হচ্ছে ইউজড। আচ্ছা, ইউজড কি? কম্পিউটার ইউজড ফর মেনি পারপাজেস, আচ্ছা, ইউজড ফর মেনি পারপাজেস বাই আস। যদি দেন আপনি দিতে পারেন, না দিলেও এখানে কোনো সমস্যা নেই। আচ্ছা, বাই আস দিলেও হবে, না দিলেও কোনো সমস্যা নেই। এবার আসি, তাহলে দ্বিতীয়টার আনসার কি হবে? দ্রুত করে আপনারা লিখে ফেলুন। দ্বিতীয়টার আনসার কি হবে? দ্রুত করে লিখে ফেলুন, আপনাদের লিখতে হবে। হ্যাঁ, প্রশ্ন আছে, দ্বিতীয় নাম্বার এক্সাম্পলটা আছে যে নজরুল রোড দ্য লেটার, তার মানে হচ্ছে পাস্ট। এটা যে কি আপনারা পারেন কি না, এটা খুব সহজ। যদি না পারেন তো সেটা তো আমি অবশ্যই করে দিব। দ্রুত করে প্লিজ। দ্য লেটার ওয়াজ রিটেন বাই নজরুল ইন এত, শাকিলা চৌধুরী একজন লিখেছে, আনসার করেছে। শাহিনুল ভাই আছে, ইমরান ভাই আছে, একজন আনসার করেছে, শাকিলা চৌধুরীর আনসার। ওকে, কম্পিউটার ইউজড ফর মেনি পারপাজেস বাই আস, দ্য লেটার ওয়াজ রিটেন বাই নজরুল ইন 1930। ওকে, ভেরি গুড। আচ্ছা, দ্য লেটার ওয়াজ রিটেন বাই নজরুল ইন এত, আমিনুল ভাই। আচ্ছা, আপনারা যারা আনসার করেছেন সকলেরই আনসার ঠিক আছে। 3 জন আনসার করেছেন এ পর্যন্ত এবং 3 জনেরই আনসার সঠিক। ভেরি গুড।
আমি জানি যে এগুলো আপনাদের কোনো না কোনোভাবে পড়তে হয়েছে, 9-10-এ পড়তে হয়েছে, ইন্টারমিডিয়েটে পড়তে হয়েছে, সুতরাং প্রাথমিক ধারণা কিন্তু আপনাদের সবারই আছে। আমি যে কাজটা করব সেগুলো জাস্ট হচ্ছে ব্যতিক্রমী যে রুলসগুলো আছে সেগুলো আপনাদের সম্মুখে আমি তুলে ধরার চেষ্টা করব। এবার আসি যে বিষয়টা হলো, প্রথমে তাহলে কি করতে হবে, আমাদের সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। এটার রুলসটা একবার বলে দিই, আরেকবার রুলসটা একটু আপনাদের বলি। সেটা হচ্ছে কি যে সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। প্রথমে অবজেক্টকে সাবজেক্ট করব, অবজেক্ট, এটা কিন্তু অবজেক্ট। আচ্ছা, তারপরে কি অক্সিলারি ভার্ব অ্যাকর্ডিং টু টেন্স অ্যান্ড নাম্বার, ঠিক আছে। আচ্ছা, অ্যাকর্ডিং টু টেন্স অ্যান্ড নাম্বার, এখন কোন ক্ষেত্রে কি হবে সেটাও আমি বলে দেওয়ার চেষ্টা করতেছি। চৈতি মুমু আনসার করেছে দ্য লেটার ইজ রিটেন, কিন্তু হবে না শাইন ভাই, এটা হচ্ছে ওয়াজ, যেহেতু রোড ছিল, এই যে রোড ছিল, হ্যাঁ, WROT রোড, তো রোড থাকলে ওয়াজ কিংবা ওয়ার বসে, ওয়াজ কিংবা ওয়ার বসে অক্সিলারি ভার্ব হিসেবে। আচ্ছা, তারপরে আসি টেন্স অনুযায়ী ভার্বের পাস্ট পার্টিসিপল হবে এবং সাবজেক্টটা কি হয়ে যাবে, অবজেক্ট হয়ে যাবে। সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে, তার পূর্বে একটা বাই কিংবা ফর কিংবা অন্যান্য অ্যাকর্ডিং টু, সেটা ফর হতে পারে, বাই হতে পারে, তারপর হচ্ছে অ্যাড হতে পারে, তারপরে উইথ হতে পারে, হ্যাঁ, এগুলো বিভিন্ন প্রিপোজিশন, টু হতে পারে, প্রিপোজিশন বসবে, তারপরে এটা হচ্ছে অবজেক্ট, অবজেক্টটা কি সাবজেক্টটা বসবে। এটা হচ্ছে রুলস, অ্যাকর্ডিং টু স্ট্রাকচার এরকম হবে, স্ট্রাকচারটা এরকম হবে, অ্যাকর্ডিং টু রুল এরকম হবে। আচ্ছা, এবার আসি, আমরা চেষ্টা করব অন্য আরেকটা রুলসে চলে যাব। আমরা জানি যে তার মানে আমরা মোটামুটি জানলাম যে ভয়েস হচ্ছে দুই প্রকার, মূলত ভয়েসটাকে কয় ভাগে ভাগ করা হয়েছে, দু ভাগে ভাগ করা হয়েছে। সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। এই ভয়েসের বাহিরে আরেকটা ভয়েস আছে, সেটা হচ্ছে কোয়াসি প্যাসিভ ভয়েস। কেউ কেউ এটাকে আলাদাভাবে চিন্তা করেছেন, আবার কেউ কেউ সাধারণত বেশিরভাগ বইয়ে অ্যাক্টিভ এবং প্যাসিভও দেখাচ্ছে। কিন্তু কোয়াসি প্যাসিভ যদিও বা আলাদাভাবে ভাগ করে না দেখায়, কিন্তু এর মধ্যে কিন্তু আপনাদের রুলস অনুসারে এটা আলাদাভাবে করতেই হবে। রুলস অনুসারে কি এটা আপনাকে আলাদাভাবে করতেই হবে। আচ্ছা, এখন আমি কোয়াসি প্যাসিভ কী জিনিস সেটা একটু আপনাদের বোঝানোর ট্রাই করি। কোয়াসি প্যাসিভ যে ভয়েসটা আছে এটা কি জিনিস, এটা একটু আপনাদের বোঝানোর চেষ্টা করব। আচ্ছা, কোয়াসি প্যাসিভ কি বলেছি, কোয়াসি প্যাসিভ, আচ্ছা এখানে তো ঠিক আছে ভাইয়া, না এখানেও ঠিক আছে, এখানে কোনো সমস্যা নাই, সব কিছু ক্লিয়ার। এবার আসি কোয়াসি প্যাসিভ, যেটা বলছিলাম কোয়াসি প্যাসিভ। এই কোয়াসি প্যাসিভ ভয়েস সম্পর্কে জানতে গেলে আগে আপনাকে জানতে হবে যে কোয়াসি প্যাসিভ ভার্বগুলো কোনগুলো, কোয়াসি প্যাসিভ ভার্ব কোনগুলো। কোয়াসি প্যাসিভটা কি, কোয়াসি শব্দের অর্থ হচ্ছে হাফ, আর প্যাসিভ শব্দের অর্থ হচ্ছে প্যাসিভ বা নিষ্ক্রিয়। তাহলে হাফ যদি অ্যাক্টিভ হয় তাহলে হাফ, বাকি হাফটা কি প্যাসিভ হলে বাকি একটা হাফগুলো অ্যাক্টিভ। তাহলে কেন অ্যাক্টিভ দেখেন, যে এ রাইট অ্যাপেল টেস্টেড সুইট, এ রাইপ মানে কি পাকা, রাইপড অ্যাপেল কি হলো, যে টেস্ট সুইট মানে পাকা অ্যাপেল খাইতে কেমন হয়, পাকা অ্যাপেল খাইতে মিষ্টি হয়। এটা অর্থটা দেখেন, অর্থটা প্যাসিভ, গঠন অ্যাক্টিভ। কীরকম দেখুন, এখানে সাবজেক্টের পরে কি, রাইট অ্যাপেল পুরোটা সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে হচ্ছে বাকি অংশ এটা অ্যাডজেক্টিভ। তাহলে আসি এখানে অ্যাকর্ডিং টু স্ট্রাকচার এটা হচ্ছে অ্যাক্টিভ, কিন্তু অর্থগত দিচ্ছে কি, যে হানি টেস্টেড সুইট, মধু খাইতে মিষ্টি হয়, অর্থটা কীরকম। আচ্ছা, এখন বিষয়ে আসি যে পাকা আপেল বাক্যের কর্তা
নিজে হয়েও কোনো কিন্তু এখানে কাজ করছে না। আপেল কিন্তু কোনো কাজ করছে না। আপেল কি কোনো কাজ করছে? নো, কাজ করতেছে না। আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে আপেলটির স্বাদ নিলে তবেই এটির গুণাগুণ প্রকাশ পাবে বা বোঝা যায়। আচ্ছা, সুতরাং বলা যায় যে আপেলটি গ্রামার অনুযায়ী বাক্যটির কর্তা হয়েও অর্থের দিক থেকে কর্ম হিসেবে অর্থ দিচ্ছে, প্যাসিভ অর্থ দিচ্ছে। এই জন্য এটাকে বলা হয় কোয়াসি প্যাসিভ। হানি টেস্টেড সুইট, মধু খাইতে মিষ্টি হয়, গঠন হচ্ছে অ্যাক্টিভ, অর্থ প্যাসিভ। এই জন্য এটাকে বলা হয় কোয়াসি প্যাসিভ। এটাকে কি বলা হয়? প্যাসিভ অর্থ প্রকাশ করে সেগুলোকে কোয়াসি প্যাসিভ বলে। ভেরি গুড। হ্যাঁ, এটা আনসার করেছে, কি বলেছে? সুস্মিতা বড়ুয়া এটা আনসার করেছে। ভেরি গুড, আপনি সঠিক বলেছেন যে যেটার কোয়াসি শব্দের অর্থ হচ্ছে হাফ। হ্যাঁ, আচ্ছা, তাহলে যেমন এখানে আবার বিষয় আছে, এই কোয়াসি প্যাসিভের যে প্যাসিভ যেটা করতে পারবেন, এটা আপনি দুইভাবে করতে পারবেন। ঠিক আছে? কয়ভাবে? দুইভাবে করা যায়। ঠিক আছে? আমি একটু দেখাচ্ছি আপনাদের। এবার আসি যে কোনটা, যে হানি টেস্টেড সুইটস, হানি টেস্টেড সুইট, তো এটাকে যদি আমি প্যাসিভ করি তাহলে কি হবে? এটার হানি ইজ সুইট when it is tested, অথবা দুটোভাবে করা যায়। অথবা হানি ইজ টেস্টেড সুইট, একটা হচ্ছে when ব্যবহার করে, সেই ক্ষেত্রে আপনি এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে কোয়াসি প্যাসিভের যে সাবজেক্ট থাকে সেই সাবজেক্টের পরিবর্তন হয় না, শুধুমাত্র টেন্স অনুসারে এটার পরিবর্তন হয়। টেন্স অনুসারে রূপের পরিবর্তন হবে। যে হানি 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 থাকলো, সাবজেক্ট থাকলো, তারপরে এখানে অ্যাকর্ডিং টু টেন্স অনুসারে কি বসে? হানির সাথে ইজ বসে, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল এবং তারপরে অ্যাডজেক্টিভ। তো হানি ইজ টেস্টেড সুইট, হানি ইজ টেস্টেড সুইট। ওকে, এবার আসি যে স্টোন ফিলস হার্ড, স্টোন ফিলস আয়রনটা কেমন? শক্ত অনুভূত হয়। পাথর শক্ত কি হয়? শক্ত অনুভূত হয়। পাথর শক্ত অনুভূত হয়। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটাকে যদি আমি হানি ফিলস হার্ড, হানি ফিলস হার্ড। আচ্ছা, এখন আসি, তো এটাকে যদি আমি প্যাসিভ করি তাহলে কি হবে বলেন তো? এটাকে যদি প্যাসিভ করি তাহলে কি হবে? দ্রুত করে লিখে ফেলুন। এটাকে যদি আমি প্যাসিভ করি তাহলে কি হবে? দ্রুত করে প্লিজ। Honey is hard when it is felt. Okay. আর কেউ প্লিজ? Honey is hard when it is felt. Honey is felt hard. Okay. দুইভাবেই করা যায়, কোনো সমস্যা নেই। আচ্ছা, তার মানে আপনাদের আনসার সঠিক আছে। এখন আরেকটা জিনিস ক্লিয়ার করি, যদিও আপনাদের ভুল হচ্ছে না কিন্তু আমার বলা উচিত, এই জন্য আমি বলতেছি যে যখন প্রেজেন্ট ইনডেফিনিট থাকবে, কি বলেছি? যে প্রেজেন্ট ইনডেফিনিট থাকবে তখন কি করতে হবে? তখন সেটা অক্সিলারি ভার্ব হিসেবে এম, ইজ কিংবা আর হবে এবং মূল ভার্বের ভিতরে হবে। যদি পাস্ট হয় তাহলে বুঝবে এম ইজ আর এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ কিংবা ওয়ার প্লাস V3। ওকে, আর যদি ফিউচার হয় তাহলে কি হবে? ফিউচার হলে কি হবে বলেন তো?
ফিউচার হলে হবে শ্যাল বি কিংবা উইল বি। ফিউচার হলে কি হবে? শ্যাল বি কিংবা উইল বি, ফিউচার ইনডেফিনিট। শ্যাল বি উইল বি প্লাস V3, শ্যাল বি কিংবা উইল বি প্লাস V3। আর প্রেজেন্ট পারফেক্ট, আচ্ছা তিনটে গেল। এখন আসি, এবার যদি কন্টিনিউয়াস, একটা কথা মনে রাখবেন, আমি আগেই বলেছি কন্টিনিউয়াস মানে অবশ্যই বিং হবে। কন্টিনিউয়াস মানে কি? বিং হবে। তাহলে এম এর সাথে যদি বিং যুক্ত করে দেয় তাহলে কি হবে? এম বিং কিংবা ইজ বিং কিংবা আর বিং। আর মূল ভার্বের কি? V3। আচ্ছা, আর যদি পাস্ট করি তাহলে কি হবে? ওয়াজ কিংবা ওয়ার বিং, তারপরে মূল ভার্বের V3। ওকে, আর এই পাশে আসে কি হবে? শ্যাল বি বিং, উইল বি বিং এবং V3 প্লাস V3। এখন কন্টিনিউয়াস চলে গেল। কন্টিনিউয়াসের পরে কি হবে? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। নাইম হাসান ভাই জয়েন করেছে। আচ্ছা এবার আসি পরবর্তী কি? পারফেক্ট। পরবর্তী কি বলেন তো? পারফেক্ট। এবার প্রেজেন্ট গেছে, ইনডেফিনিট গেছে, প্রেজেন্ট ইনডেফিনিট, ফিউচার ইনডেফিনিট এবং পাস্ট ইনডেফিনিট তিনটা, আর কন্টিনিউয়াসের তিনটা, 6টা গেছে। এবার আসি পারফেক্টও তিনটা। তাহলে পারফেক্টে, প্রেজেন্ট পারফেক্টে কি হবে? প্রেজেন্ট পারফেক্টে নর্মাল গঠন হচ্ছে হ্যাভ কিংবা হ্যাজ প্লাস হচ্ছে V3। কিন্তু যখন এটাকে আপনি প্যাসিভ করবেন, কি করবেন? প্যাসিভ করবেন, তখন এর সাথে হ্যাভ বিন কিংবা হ্যাজ বিন প্লাস V3 হবে। কারণ পারফেক্ট মানেই বিন হবে, আর কন্টিনিউয়াস মানেই বিং হবে। আচ্ছা, তাহলে এটা হ্যাজ হলে তাহলে হ্যাজের পাস্ট ফর্ম কি? হ্যাড। তাহলে হ্যাডের সাথে কি যুক্ত করে দেব? V3। আর বিন তো বসবেই, হ্যাড বিন V3। আর এই পাশে কি হবে? শ্যাল হ্যাভ বিন কিংবা উইল হ্যাভ বিন প্লাস কি? V3, ঠিক আছে? শ্যাল হ্যাভ বিন কিংবা উইল হ্যাভ বিন প্লাস কি? V3। ওকে, তাহলে আমাদের 9টার স্ট্রাকচার, টোটালি 12টা টেন্সের 9টা স্ট্রাকচার জানা গেল। আরেকটা যেটা বাকি থাকলো সেটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াসের গঠন আধুনিক ইংরেজিতে নেই, আধুনিক গ্রামারে নেই, এটা থেকে প্রশ্ন হয় না। এবং এখান থেকে যে প্রশ্নগুলো হয় সেটা খুবই সহজ এবং সাবলীল প্রশ্নগুলো হয়ে থাকে। তাহলে এখন আসি আচ্ছা পরবর্তীটা। এখন আসি যে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যে আমাদের অ্যাক্টিভ ভয়েসের যখন প্যাসিভ করব, কি বলেছি? অ্যাক্টিভ ভয়েস অবজেক্টকে যখন প্যাসিভ করব তখন সাবজেক্ট হিসেবে কি সিঙ্গুলার নাকি প্লুরাল, কি বলেছি? সাবজেক্ট হিসেবে কি সেটা সিঙ্গুলার নাকি প্লুরাল, এটার ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকতে হবে। যে সতর্ক থাকতে হবে। উই ডোন্ট লাইক আইডল পিপল, যেমন একটা চেঞ্জ দেখুন, এক্সাম্পল দেখুন যে উই ডোন্ট লাইক দ্য আইডল পিপল। এই যে এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে দা প্লাস অ্যাডজেক্টিভ, কি বলেছি? দা প্লাস অ্যাডজেক্টিভ। আচ্ছা, দা প্লাস অ্যাডজেক্টিভ যদি হয় তাহলে সেটা প্লুরাল হয়ে যায়। দা প্লাস অ্যাডজেক্টিভ যদি হয় তাহলে সেটা প্লুরাল হয়ে যায়। যেমন দা ব্রেভ, দেখেন ব্রেভ মানে সাহসী, হ্যাঁ সাহসী। তাহলে এখানে যদি দা ব্রেভ হয় সাহসীরা, অর্থটা কি হবে? সাহসীরা। দা প্লাস পোর তাহলে কি হবে? যে গরিবেরা। দা প্লাস রিস তাহলে কি হবে? দা প্লাস রিস হলে তাহলে হয়ে যাবে ধনীরা। তাহলে কি হয়ে গেল? ধনীরা। তাহলে একটা গেল দা পুয়ার গরিবেরা, আর একটা গেল দা রিস ধনীরা, ঠিক আছে? এখন
এখন আসি যে তাহলে যখন আমরা অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করব, অবজেক্টে যখন সাবজেক্টে করব, তখন আমাদের খুব সতর্ক সহিত দেখতে হবে আসলে অ্যাকচুয়ালি যে আমরা সাবজেক্ট গ্রহণ করবো, যে অবজেক্টটাকে সাবজেক্ট হিসেবে গ্রহণ করলাম সেটা কি এক সিঙ্গুলার নাকি প্লুরাল। তাহলে এটা কি হবে যে আইডল পিপল, এটা কি হবে আচ্ছা দা আছে, দ্য আইডল পিপল। এখন আপনি এটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট যদি হয় তাহলে এম কিংবা ইজ কিংবা আর, এম ইজ আর এর কোনটা এখানে যেহেতু প্লুরাল, আর ডোন্ট আছে যেহেতু, আর নট লাইক বাই আস, উই আছে, তাহলে উই এর অবজেক্ট হচ্ছে আস, আর দ্য আইডল পিপল, ঠিক আছে, দ্য আইডল পিপল। তারপর অক্সিলারি আর, হ্যাঁ এখানে নট আছে, তারপরে নট হলো এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বাই, হ্যাঁ তারপরে হচ্ছে কি, এবার আসি we informed the police, the idle people are not liked by us, yes very good, we informed the police of the matter, we informed the police, এবার আসি একটা সেন্টেন্স লিখি, we informed the police of the matter। এখন আসি এটাকে আমরা অ্যাক্টিভ করব, প্যাসিভ করব, দ্রুত করে এটাকে আমরা প্যাসিভ করে ফেলি, হ্যাঁ চেষ্টা করি প্যাসিভ করার, দ্রুত করে করে ফেলুন। আচ্ছা কারো আনসার পাচ্ছি না, দ্রুত করে আনসার করুন প্লিজ। প্রশ্ন লিখেছি যে উই ইনফর্ম দ্য পুলিশ অফ দ্য ম্যাটার, the police is informed, the matter was informed to the police by us, the police were informed by us of the matter, the শাকিলা চৌধুরী, তারপরে হচ্ছে the police is informed of the matter by us, the police were informed by us of the matter। আচ্ছা বেশ কয়েকটা আনসার এসছে, এখন আমি সেগুলোর একটু বলার চেষ্টা করব, ঠিক আছে। আচ্ছা ওকে, এবার আসি, দেখুন প্রথম যে বিষয়টা জানতে হবে যে ম্যাটারকে কখনো ইনফর্ম করা যায় না। বিষয়টা কি যে ম্যাটারকে কখনো ইনফর্ম করা যায় না, ম্যাটারকে যদি ইনফর্ম করা না যায় তাহলে এখানে কাকে ইনফর্ম করা যায়, বিষয়টা কাকে অবহিত করা হয়েছে, পুলিশকে। দ্য পুলিশ যখন থাকলো, দ্য পুলিশ, হ্যাঁ এটা হচ্ছে কালেকটিভ, এই যে দ্য পুলিশ কালেকটিভটা হচ্ছে এটা সমষ্টিকে বোঝায়, দা ব্যবহার কারণে এখানে পুলিশ বলতে সমগ্র জাতিকে বোঝানো হচ্ছে। তো দ্য পুলিশ এটা কি ইনফর্ম, সরি তাহলে ওয়ার, দ্য পুলিশ ওয়ার ইনফর্মড, দ্য পুলিশ ওয়ার কি ইনফর্মড অফ দ্য ম্যাটার, দ্য পুলিশ আর ইনফর্মড দ্য ম্যাটার, এটা বাই আস এটা দরকার নেই, হ্যাঁ বাই আস দরকার নেই। তো দ্য পুলিশ ওয়ার ইনফর্মড অফ দ্য ম্যাটার, বাই আস অফ দ্য ম্যাটার নয়, দ্য পুলিশ ওয়ার ইনফর্মড। আর ইনফর্ম কেন হবে চৈতি মোমো, তুমি দেখতেছো যে এখানে দ্য পুলিশ আছে, দ্য পুলিশটা হচ্ছে কালেকটিভ,
এখানে সমগ্র তাদেরকে সমগ্র জাতিকে বোঝাচ্ছে, হ্যাঁ, দ্য পুলিশ সমগ্র জাতিকে বোঝাচ্ছে, কারেক্টিভ, ঠিক আছে, পুলিশের সামনে দা আছে, তো এই জন্য পুলিশদেরকে বিষয়টা বোঝানো হয়েছিল, তো এই জন্য ওয়্যার বসবে। আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। অফ দ্য ম্যাটারকে, তথ্যকে কখনো কি করা জানা যায় না, বিষয়কে কখনো ইনফর্ম করা যায় না। ইনফর্ম করেছে কাকে? পুলিশকে। দ্য পুলিশ ওয়্যার ইনফর্মড অফ দ্য ম্যাটার, দ্য পুলিশ ওয়্যার ইনফর্মড অফ দ্য ম্যাটার, ঠিক আছে, ওকে। আশা করি বুঝতে পেরেছ। এবার আসি, দ্য পুলিশ জাস্ট, এটা হচ্ছে চৈতি মুমুর, আর এর কাছে ওয়্যার হবে, আর এর কাছে কি হবে? ওয়্যার হবে। তাহলে সব কিছু কী ছিল? সব কিছু ঠিক ছিল, বাদ বাকি সব কিছু ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার যে বিষয়টা কথা বলবো সেটা হচ্ছে প্যাসিভ অফ ডাবল অবজেক্ট। যদি ডাবল অবজেক্ট থাকে তাহলে কি করব? যে মিস্টার আলম টিচেস আস ইংলিশ, তাহলে এটাকে আমি যে কোনো টিচেস আস কিংবা ইংলিশ যে কোনো একটাকে আমি এই অ্যাক্টিভ ভয়েসের যে কোনো দুটো যদি মানে অবজেক্ট থাকে যে কোনো একটাকে আমি গ্রহণ করতে পারবো। তাহলে ইংলিশটাকে আমি গ্রহণ করি, শেষেরটা গ্রহণ করি। তো ইংলিশ যেহেতু টিচেস আছে, ইংলিশ ইজ মূল ভার্ব কি? টিচ আর টিচ, তাহলে টিচের পাস্ট পার্টিসিপল টট আস বাই মিস্টার আলম, অথবা উই আর টট ইংলিশ বাই মিস্টার আলম। আচ্ছা, এখন এই দুটো ঠিক আছে। তাহলে এখন এটা কি আপনারা করে দেন যে জেরি ডিড মেনি for me many unnecessary things. Jerry did for me many unnecessary things. তো এটাকে যদি আমি প্যাসিভ করতে বলি, এই দেখেন, এখন একটা জিনিস জানতে হবে যে কোনো অ্যাক্টিভ ভয়েসে যদি দুইটা প্যাসিভ থাকে, কি বলেছি? কোনো অ্যাক্টিভ ভয়েসে যদি দুইটা প্যাসিভ থাকে, দুইটা অবজেক্ট থাকে, তো একটা অবজেক্টের পূর্বে যদি প্রেপোজিশন থাকে, তো প্রেপোজিশন যুক্ত, এই যে এখানে মিটা হচ্ছে অবজেক্ট, প্রেপোজিশন যুক্ত অবজেক্টকে আমরা সাবজেক্ট হিসেবে গ্রহণ করতে পারবো না। তাহলে মেনি আননেসেসারি things were done for me by জেরি কর্তৃক আমার জন্য করে অনেক অপ্রয়োজনীয় জিনিস, আননেসেসারি থিংস করা হইতো। তাহলে মেনি আননেসেসারি থিংস ওয়ার ডান বাই জেরি ফর মি পরে না, ফর মি আগে, ফর মি বাই আস, বাই মিস্টার জেরি, আগে ফরমিটা আগে হবে, কি ঠিক আছে, সব কিছু ঠিক আছে। আচ্ছা, মেহেদি জয়েন করেছে। এবার আসি, এটা আমরা জানলাম, তাই না? গুরুত্বপূর্ণ বিষয়টা জানলাম। আচ্ছা, আরও গুরুত্বপূর্ণ অনেক জিনিস আছে, সেই জিনিসগুলো আমি তুলে ধরার চেষ্টা করব। এবার আসি, the cow gives us milk. The cow gives us milk. এটাকে প্যাসিভ করতে হবে, দ্রুত করে ফেলো। এটাকে প্যাসিভ করতে হবে, দ্রুত করে ফেলুন, ঠিক আছে? এটাকে প্যাসিভ করলে কি হবে? এটা পরীক্ষাটা প্রাথমিক সহকারী শিক্ষক নিবন্ধন 2010-এ এই প্রশ্নটা আসছিল, দ্রুত করে করতে হবে।
দেখি কে আনসার করতে পারছে। আচ্ছা, দুজন আনসার করছে, শাকিলা আনসার করেছে এবং আমিনুল ইসলাম আনসার করেছে। আচ্ছা, পরে দেখতেছি, বিষয়টা পরে দেখতেছি আমি। আর কেউ প্লিজ। মিল্ক ইজ গিভেন আস বাই দ্য কাউ, মিল্ক ইজ গিভেন বাই কাউ ফর আস। আচ্ছা, আর কেউ? প্রাথমিক শিক্ষক নিবন্ধন পরীক্ষায় কিন্তু 1 মার্ক মাস্ট এখানে থেকে থাকবে, 1 মার্ক 100%, ঠিক আছে? এটা নিয়ে কোনো টেনশন নাই, এটা নিয়ে কোনো টেনশন নাই, থাকবে, ঠিক আছে? ওকে, তারপরে তাহলে উই আর গিভেন মিল্ক বাই দ্য কাউ। আচ্ছা, ভেরি গুড। এখন অনেক আনসার করেছে, তাহলে এখন কোনটা সঠিক আনসারটা কি হবে? যে মিল্ক ইজ গিভেন আস বাই দ্য কাউ। আচ্ছা, মিল্ক ইজ গিভেন আস বাই দ্য কাউ, মিল্ক ইজ গিভেন আস, কারো আনসারই হয় নাই, ঠিক আছে? এখানে কোশ্চিনে যেটা আছে সেটা হচ্ছে মিল্ক ইজ গিভেন কাদের? টু আস। এই যে টু শব্দটার ব্যবহার কেউ করেন নাই, টু আস বাই দ্য কাউ, ঠিক আছে? বাই দ্য কাউ, এটা সঠিক হবে, বাই দ্য কাউ, এটা সঠিক হবে। তবে এখানে উই ধরে যদি করেন তাহলে একটা বিষয় আছে, যারা উই ধরে করেছেন, উই আর গিভেন, এখানে উই ধরে না করাটাই ভালো, উই আর গিভেন মিল্ক বাই দ্য কাউ। জুয়েল ভাই জয়েন করেছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা সঠিক আনসার এবং 2010 সালে আসছিল এবং এটা গিভেন ধরে পরীক্ষার খাতায় করা আছে, পরীক্ষাতে করা ছিল। আচ্ছা, এবার আসি যে ইম্পারেটিভ সেন্টেন্সটাকে এবার আমরা দেখব একটু। হ্যাঁ, ইম্পারেটিভ সেন্টেন্স, এটা কিন্তু গিভেন থাকলে টু বসে। যেমন আরেকটা বলি, গিভ হিম এ অ্যাপল, যে গিভ হিম অ্যান অ্যাপল, তাহলে এটা যদি আমি প্যাসিভ করি তাহলে কি হবে? যে লেট অ্যান অ্যাপল বি গিভেন টু হিম বাই ইউ, যদি দেন, না দিলেও কোনো সমস্যা নেই। তার মানে হচ্ছে এটা কিন্তু কি ইম্পারেটিভ সেন্টেন্স। তো ইম্পারেটিভ সেন্টেন্সের যখন আমরা প্যাসিভ করব তখন কোন স্ট্রাকচারটা ফলো করব সেটা একটু দেখি। যদিও এটা ইম্পারেটিভ সেন্টেন্সের উদাহরণ দিয়েছিলাম এটাতে, আর এর আগে এটা অন্যটা ছিল, কিন্তু টু বসবে, জাস্ট এটা, এই জিনিসটা আমি বোঝানোর চেষ্টা করেছি। এবার আসি, ইম্পারেটিভ সেন্টেন্স মানে হচ্ছে আদেশ, অনুরোধ, উপদেশ, নিষেধ। কি বলেছি? ইম্পারেটিভ সেন্টেন্স মানে হলো আদেশ, অনুরোধ, উপদেশ এবং নিষেধ বুঝায়, তাই না? আচ্ছা, সেই ক্ষেত্রে স্ট্রাকচারটা কি হবে? স্ট্রাকচারটা হবে লেট প্লাস মূল বাক্যের যে অবজেক্ট আছে, লেট প্লাস মূল বাক্যের অবজেক্ট প্লাস কি বি, প্লাস কি মূল ভার্বের ভি3 হয়, ঠিক আছে? ভি3 হয়। আচ্ছা, যেমন একটা এক্সাম্পল দেখি, যে হেল্প দ্য বেগার, ভিক্ষুকদের সহায়তা করো। আচ্ছা, লেট দ্য বেগার বি হেল্পড, ঠিক আছে? এখন যদি বাই ইউ যদি আপনি দেন সেটাও ঠিক আছে, না দিলেও কোনো সমস্যা নেই, বাই ইউ ব্র্যাকেটে। ওকে, এখন আমরা যে জিনিসটা খেয়াল করব,
এখন যদি এরকম থাকে যে ডু নট প্লে ক্রিকেট অ্যাট নোন, এরকম যদি থাকে তাহলে কি করব আমরা? যদি ডু নট থাকে তাহলে কি করব? নেগেটিভ থাকলো যে ডু নট প্লে ক্রিকেট অ্যাট নুন। হ্যাঁ, অপরাহ্নে কি করো না, দুপুরবেলা আর কি, দুপুরবেলা ক্রিকেট খেলো না। তাহলে এটাকে যদি আমরা করি তাহলে কি হবে? তাহলে এটা হবে লেটের যে লেটটা ছিল, তাহলে লেটের পরে একটা নট যুক্ত করব। ডু নট থাকলে লেটের পরে একটা লেট নট কি বলবো? লেট নট ক্রিকেট বি প্লেড, তারপরে কোথায়, কখন? অ্যাট নোন। ঠিক আছে, লেট নট, তারপরে অবজেক্ট কে আনলাম, তারপরে বি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, বাকি অংশ এক্সটেনশন। ঠিক আছে, এক্সটেনশন। এবার আসি, এটা গেল ডু নট গেল, তারপরে নর্মাল স্ট্রাকচার গেল। এবার নেভার দিয়ে করব আমরা। কি দিয়ে করব? নেভার টেল আ লাই। নেভার টেল এ লাই, এটাকে প্যাসিভ করুন আপনারা। নেভার টেল এ লাই, নেভার টেল এ লাই। ঠিক আছে, দ্রুত করে। let a lie never be told, let a lie আচ্ছা, আর কেউ প্লিজ, আর কেউ আছেন? let a lie never be told, ওকে। আর কারো আনসার নাই কেন? নাকি আনসার আসতেছে না? লেট এ লাই নেভার বি টোল্ড, জুয়েল ভাই লিখেছেন লেট এ লাই নেভার বি টোল্ড। আচ্ছা, আনসার কারোটাই সঠিক হয় নাই, আমি সঠিক আনসারটা করতেছি। সেটা হচ্ছে এখানে দুইটা স্ট্রাকচার ফলো করবো আমরা। কয়টা স্ট্রাকচার? আগে স্ট্রাকচারটা দেখি। হ্যাঁ, স্ট্রাকচারটা দেখবো, তারপরে আমরা কথা বলবো। একটা হচ্ছে লেট নেভার দিয়ে, কি বলেন তো? লেট নেভার। আর লেট নট, একটা হচ্ছে লেট নট এ লাই বি টোল্ড বাই ইউ। নো, হয় নাই। আচ্ছা, আমরা প্রথমে স্ট্রাকচারটা দেখে ফেলি। let not a lie ever told, let not a lie okay, let not a lie be ever told, ঠিক আছে, be ever be told না, be ever told, ওকে। সামান্য থেকে ভুল হয়েছে। আচ্ছা, আমরা স্ট্রাকচারটা দেখি আগে। স্ট্রাকচার হচ্ছে let প্লাস অবজেক্ট, কি বলেছি? let প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস নেভার প্লাস V3, লেট অবজেক্ট বি। ঠিক আছে, বি নেভার প্লাস V3, অথবা লেট নট প্লাস অবজেক্ট বি প্লাস ইভার প্লাস V3। অর্থাৎ আমরা এখন যদি আমি লেট দিয়ে করি, লেট এ লাই বি নেভার বি টোল্ড না, বি নেভার টোল্ড, এটা ভুল আছে অনেক বইয়ে। আচ্ছা, আবার আসেন যে লেট নট দিয়ে যদি করি, লেট নট দিলে ইভার হবে। তো লেট নট এ লাই বি ইভার টোল্ড, ঠিক আছে, লেট নট এ লাই ইভার বি টোল্ড।
অথবা লেট নেভার এ লাই বি টোল্ড, অথবা লেট নেভার দিয়ে যদি করেন লেট নেভার এ লাই বি টোল্ড, লেট নেভার এ লাই, লেট নেভার এ লাই বি টোল্ড, যে কোনোভাবেই করা যায়। এই কয়টা ভাবে করতে পারবেন আপনি, এই কয়টা ভাবে এটা করা যাবে, ঠিক আছে। এবার আসি তাহলে একই ফর্মেটে আমরা আরেকটা করার চেষ্টা করব, একই ফর্মেটে আমরা আরেকটা করার চেষ্টা করব। আমি বলেছি যেগুলো আমাদের কনফিউশন সৃষ্টি করে শুধুমাত্র এগুলো নিয়ে আলোচনা করবো, এর বাইরে নয়। তাহলে নেভার কিলস বার্ড, নেভার কিল বার্ডস, তাহলে কি হচ্ছে স্ট্রাকচার, অ্যাকর্ডিং টু স্ট্রাকচার অনুসারে কি হবে, লেট বার্ডস বি নেভার কিলড, লেট বার্ডস, বার্ডস বি নেভার কিলড, ওকে। আচ্ছা, অথবা কি হবে, অথবা হবে যে লেট নট বার্ডস বি ইভার কিলড, ওকে। এবার আসি, এবার দুইটা জিনিস কথা বলবো, দুইটা কথা বলে আমি শেষ করে দিব। আচ্ছা, সেটা হলো বাদবাকি ক্লাসটা সামনের দিনে আলোচনা করব, এটা শেষ করে দিব। এখানে একটু কথা বলবো, সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশি বইগুলোতে দেখেন ইভেন কোশ্চিনেও যে ভুল থাকে, তার প্রমাণ আমি এখানে একটু জাস্ট দিচ্ছি। আমি প্রথমেই বলেছিলাম যে আচ্ছা, এটা একটু মুছে দিতে হবে। আচ্ছা, এবার আসি, আই হ্যাভ এ কাউ, এটাকে যদি আমি প্যাসিভ করি তাহলে কি হবে, দ্রুত করে, হ্যাঁ। আই হ্যাভ এ কাউ, হ্যাঁ, এটাকে প্যাসিভ করলে কি হবে, আচ্ছা, আচ্ছা, দ্রুত করে, কেউ আনসার করেছেন নাকি, কারো আনসার পায় নাই? এ কাউ ইজ ওন্ড বাই মি, জুয়েল ভাই লিখেছেন। আচ্ছা, আর কেউ প্লিজ, আর কেউ? আচ্ছা, এ কাউ হ্যাজ বিন ওন্ড বাই মি, ইমরান ভাই। তারপর হচ্ছে শাকিলা হচ্ছে এ কাউ ইজ ওন্ড বাই মি। আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। এখন বিষয় হলো যে
এই কথা বলার পূর্বে বা এই আনসারটার আপনাদের বলার পূর্বে একটা জিনিস আপনাদের সম্মুখে আলোচনা করা দরকার, যে আমরা জানি শুধুমাত্র ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট প্যাসিভ ভয়েসে রূপান্তর করা যায়। প্রথম কথা, তিনটা জিনিসের কথা বলছিলাম যে আমরা জানি ট্রানজিটিভ ভার্বের কি হয়, এর মধ্যে তিনটা কথার মধ্যে একটা ছিল যে ট্রানজিটিভ ভার্বের কি হয়, প্যাসিভ হয়। এটা কি ট্রানজিটিভ ভার্ব, হ্যাভটা কি ট্রানজিটিভ ভার্ব কিনা, এটা আমাদের প্রথমে জানতে হবে। এটা জানার জন্য আমাদের জানতে হবে যে হোয়াট ইজ স্ট্যাটিভ ভার্ব, হোয়াট ইজ স্ট্যাটিভ ভার্ব, এই জিনিসটা জানতে হবে। স্ট্যাটিভ ভার্বটা কি? যে ভার্ব দ্বারা শুধুমাত্র অবস্থান বোঝায়। কি বলেছি? কর্ম বুঝায় না। এই হ্যাভ দ্বারা কোনো কর্ম বোঝাচ্ছে না, এখানে কর্ম নাই, কর্ম বোঝাচ্ছে না, এখানে কর্ম বোঝাচ্ছে না, ঠিক আছে? তো যে ভার্ব দ্বারা শুধু অবস্থান বোঝায়, অবস্থান বোঝায় কিন্তু কাজ বোঝায় না, কর্ম বোঝায় না, না তাদের স্ট্যাটিভ ভার্ব বলা হয়। তাদের কি বলা হয় বলেন তো? স্ট্যাটিভ ভার্ব বলা হয়। কীরকম? এগুলোর মধ্যে আছে, এটা খুব গুরুত্বপূর্ণ কথা। শাহিন ভাই লিখেছেন যে এ কাউ ইজ হ্যাড বাই মি, আমিনুর ভাই লিখেছেন এ কাউ ইজ হ্যাড বাই মি। আচ্ছা, এ কাউ হ্যাজ বিন ওনড বাই মি, শাহিনুর ভাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আমি বলি আগে যে যেমন হচ্ছে হোল্ড, আমি একটু উদাহরণ দেই। হোল্ড, হ্যাভ, হ্যাজ, হ্যাড। আচ্ছা, তারপর হচ্ছে হ্যাপেন, হ্যাপেন। আচ্ছা, তারপরে অ্যাপিয়ার, ঠিক আছে? তারপরে বিলং, বিলং, বিকাম, সিম মনে করা, সিম মানে মনে করা। তারপর হচ্ছে ডাই, অকার, ডাই, অকার, ডিসঅ্যাপিয়ার। তারপর হচ্ছে এনশিওর, এনশিওর, এবং রেজাল্ট, ইন্ডালস, রেজাল্ট, ইন্ডালস। প্যারিশ অন্ডার, প্যারিশ মানে ধ্বংস, PERISH, প্যারিশ দেশের নাম না, এই প্যারিশ মানে ধ্বংস। এবং অন্ডার, এবং অন্ডার, এগুলো হচ্ছে স্ট্যাটিভ ভার্ব বলি, যারা শুধুমাত্র অবস্থান বোঝায় কিন্তু কোনো কর্ম বোঝায় না। তাহলে আসি, এর মধ্যে হ্যাভ আছে কিন্তু, তাহলে এখানে হ্যাভ আছে, এটা হচ্ছে স্ট্যাটিভ ভার্ব, আমার আছে, হ্যাঁ আছে, কর্ম না, অবস্থান বোঝাচ্ছে শুধুমাত্র। তাহলে এটার প্রথম কথা হচ্ছে এটার প্যাসিভ হবে না। আচ্ছা, এরপরে আসি বাংলাদেশি রুলসের কথা আসি, যে তারপরেও বাংলাদেশে কখনো কখনো পরীক্ষায় দিয়ে থাকে। এর আগে 2টা পরীক্ষায় আসছিল এই স্ট্যাটিভ ভার্বকে প্যাসিভ করার জন্য। তখন আমাদের কি করতে হবে? তখন আমাদের করতে হবে সেটা হচ্ছে আই হ্যাভ এ কাউ। তাহলে আই হ্যাভ এ কাউ, তাহলে কি হবে? এ কাউ ইজ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হ্যাড বাই মি, এটা হচ্ছে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। অথবা এ কাউ ইজ ওন্ড বাই মি, এটাও সঠিক। কিন্তু আপনার কোশ্চিনের মেজাজ বুঝতে হবে। এখানে কোশ্চিনের যদি এইরকম থাকে তাহলে এরকম এটাই আসার কথা, আর যদি না থাকে যে নো প্যাসিভ, নো প্যাসিভ, নো প্যাসিভ, তাহলে সেটা সঠিক আনসার। আর নো প্যাসিভ যদি না থাকে তাহলে এটা সঠিক আনসার, এটা যদি না থাকে তাহলে এটা সঠিক আনসার। কথা কি বোঝা গেছে? যে তিনটাই হওয়ার সম্ভাবনা আছে। প্রথমে সবচেয়ে বেশি প্রিফারেন্স নো প্যাসিভ, তারপরে হ্যাড বাই মি, তারপরে ওন্ড বাই মি। আচ্ছা, এবার আসি যে আচ্ছা, এটা দেখি তো, যে ওয়ান শুড অবে ওয়ানস প্যারেন্টস, এটা কি হবে? ওয়ান শুড অবে ওয়ানস প্যারেন্টস, এটাকে যদি আমি প্যাসিভ করি তাহলে কি হবে? আচ্ছা, রুলসটা একটু বলে নেই। ওয়ান প্লাস শুড যুক্ত কি বলেছি?
যে ওয়ান প্লাস শুড যুক্ত বাক্যকে প্যাসিভ করার সময় ওয়ান এবং সংশ্লিষ্ট প্যাসিভ ফর্ম উজ্জ থাকে, সংশ্লিষ্ট প্যাসিভ ফর্ম উজ্জ থাকবে, ঠিক আছে। শুধু পিওর অবজেক্টকে আমরা গ্রহণ করব সাবজেক্ট হিসেবে, তার মানে হচ্ছে প্যারেন্টস। এই যে ওয়ান্সটা এখানে উজ্জ থাকবে, ঠিক আছে। ওয়ান্সটা যদি ওয়ান এবং ওয়ান্স এটা যদি উজ্জ থাকে তাহলে কি হচ্ছে যে প্যারেন্টস মাস্ট বি অথবা শুড বিটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট, মানে মাস্ট বি শুড অর্থে উচিতার্থে যে শুড বি অবেট, প্যারেন্টস শুড বি অবেট, যে ওয়ান শুড টেক কেয়ার অফ ইউর হেলথ, ওয়ান শুড টেক কেয়ার অফ ওয়ানস হেলথ। তাহলে কি হবে, হেলথ শুড বি টেকেন কেয়ার অফ, হেলথ শুড বি টেকেন কেয়ার অফ, ওকে। আচ্ছা, আরেকটা আসি, শুড বি অবেট, ইয়েস আমিনুল ভাইয়েরটা সঠিক। মাস্টের কথা এখানে আসে নাই, মাস্ট একটা মডেল এখানে আসে নাই, মডেল থাকলে তখন সেই ক্ষেত্রে এভাবে আমরা ব্যবহার করি। আরেকটা বিষয় যে হি রিজেম্বলস হিজ ফাদার, হি রিজেম্বলস হিজ ফাদার, তাহলে সে দেখতে তার বাবার মতো, সে দেখতে তার সাদৃশ্য বোঝাতে রিজেম্বল ব্যবহার করি। এটাও একটা স্টেটিভ ভার্ব, এটার মূলত কোনো প্যাসিভ হয় না, নো প্যাসিভ, এটার মূলত কি হবে না, কোনো প্যাসিভ হবে না, নো প্যাসিভ। তখন আমরা কি করব, এটাকে মূলত আমরা যেটা করে থাকি বা পরীক্ষা আছে সেটা এর আগে যেমন বলছিলাম যে এ কাউ ইজ হ্যাড বাই মি, এটা ইনকারেক্ট। তাহলে এ ফাদার ইজ রিজেম্বলড বাই হিম, কতটা সঠিক? আগে কি ছেলে কি আগে আছে বা মেয়ে কি আগে আছে, সন্তান কি আগে আছে? নো, বাবা তো আগে আসবে। তো সন্তানের মতো দেখতে বাবা, বিষয়টা এরকম না, এমন না যে সন্তানের জন্ম আগে তারপরে পিতার জন্ম হয়। তো এটা এমনিতেও অপ্রাসঙ্গিক অর্থের দিক থেকেও এবং স্ট্যাটিক ভার্ব, এটার দ্বারা কোনো কর্মকে বোঝায় না, শুধুমাত্র অবস্থান বোঝায়, এটার প্যাসিভ হয় না রিজেম্বল, কারণ রিজেম্বল একটা স্ট্যাটিক ভার্ব। তো স্ট্যাটিক ভার্বগুলো আপনারা মাথায় রাখবেন এবং কী জিনিস সেটা জানার চেষ্টা করবেন। আচ্ছা, এবার আসি যে আমরা জানি যে প্যাসিভ মানেই অবজেক্টের পূর্বে একটা বাই বসে, হ্যাঁ, যে তার পূর্বে যে কে বসে, অবজেক্ট মানে বাই, হ্যাঁ, প্রিপোজিশন বাই। আর বিষয় হচ্ছে যে 27তম বিসিএসে একটা প্রশ্ন ছিল যে মাই টিচার এমবডিজ অল দ্য গুড কোয়ালিটিস, মাই টিচার, প্রশ্ন ছিল 27তম বিসিএসে, মাই টিচার এমবডিজ অফ অল গুড কোয়ালিটিস, হ্যাঁ, মাই টিচার এমবডিজ মানে আমার শিক্ষকের মধ্যে সকল ধরনের ভালো গুণাবলী অন্তর্ভুক্ত ছিল। এই এমবডিজ থাকলে বাই বসে না, এমবডি যখন থাকবে তখন কি হবে না, অল দ্য গুড কোয়ালিটিস, অল দ্য, এখানে দ্য মিস্টেক হয়েছে, অল দ্য, তাহলে এটাকে যদি প্যাসিভ করি তাহলে কি হবে যে অল দ্য গুড কোয়ালিটিস all the good qualities are embodied in my embodies in my teacher, ঠিক আছে, in my teacher। এটা 27তম বিসিএস এর একটা প্রশ্ন। এবং এই যে এমবডিস থাকলে এরপরে ইন বসে, এমবডিস থাকলে কি বসে, ইন বসে, নো থাকলে কি বসে, নোন টু বসে, নোন থাকলে কি বসে, নোন বসে। আচ্ছা, প্লিজ থাকলে কি বসে, প্লিজটের পরে উইথ বসে, প্লিজটের পরে যদি ব্যক্তি বোঝায় ব্যক্তি বোঝালে, আর যদি বস্তু বোঝালে অ্যাট, স্যাটিসফাইড অ্যাট অথবা স্যাটিসফাইড উইথ ব্যক্তি বোঝালে। আচ্ছা, আর কি হতে পারে, মার্ভেল অ্যাট, আর কি হতে পারে যে মার্ভেল অ্যাট, ভেক্সড অ্যাট, অ্যানো উইথ ব্যক্তি বুঝালে, অ্যানোয়েট আর কি, তারপরে অ্যানোয়েট অ্যাট যদি বস্তু বুঝাই। আচ্ছা, আর কি আছে বলেন তো, এরকম আরও হতে পারে সারপ্রাইজড অ্যাট, শকড অ্যাট,
তারপরে হচ্ছে কন্টেইন ইন, এমবডি ইন, দুইটা জায়গায় ইন বসে, এমবডিড ইন এবং কন্টেইন ইন। কাভার উইথ, ঠিক আছে, ওয়ারিড অ্যাবাউট, স্যাটিসফাইড উইথ, স্যাটিসফাইড অ্যাট দুটাই বুঝতে পারে, স্যাটিসফাইড উইথ এবং স্যাটিসফাইড উইথ, সিস উইথ, এই কয়টা যে কতগুলো ভার্ব আছে যে ভার্বগুলোতে বাইয়ের পরিবর্তে অন্য প্রিপোজিশন বসে, বাইয়ের পরিবর্তে কি বসে, অন্য প্রিপোজিশন বসতে পারে। মার্ভেল অ্যাড বসে, এমবডি সিন বসে, কন্টেইন ইন বসে, ঠিক আছে। আচ্ছা, এবার আসি যে একটা উদাহরণ দিয়ে শেষ করে দেই যে কন্টেইন ইন, কি বলেছি, কন্টেইন ইন দ্য পট কন্টেইনস 20 kg অফ রাইস। দ্য পট, পাত্রে, contains 20 kg of rice, তাহলে এটাকে যদি প্যাসিভ করি তাহলে কি হবে, আচ্ছা তাহলে হবে 20 kg of rice is contained by the pot, না in the pot, ঠিক আছে। এটা হচ্ছে প্যাসিভ হবে। তো এই মোটামুটি ছিল। এর পরের দিনে যখন ক্লাস হবে ইনশাল্লাহ তখন হচ্ছে বাদবাকি নিয়ে আলোচনা করব। আর পরীক্ষার বিষয়ে আপনারা মাথায় রাখবেন, পরীক্ষা যদি মনে করেন আপনারা অ্যাটেন্ড করব তাহলে পরীক্ষা নিব, আর যদি অ্যাটেন্ড না করেন তাহলে শুধু আমি কষ্ট করে পরীক্ষাগুলো নিব না, কারণ একটা কোশ্চেন করতে 1.5 ঘন্টা 2 ঘন্টা লেগে যায়, কষ্ট হয়, লিখতে হয়, তারপরে বাছাই করতে হয়। এই জিনিসগুলো আপনাদের কাছে একটু রিকোয়েস্ট, পরীক্ষা দিন, এটা আপনার নিজেরই উপকার হবে। আর যা কিছু পড়াচ্ছি, যতটুকু দিচ্ছি, এই জিনিসগুলো আপনারা দেখবেন, দেখার পরে বুঝতে পারবেন যে পরীক্ষার ফেস করলে বুঝতে পারবেন যে কতটুকু কমন পড়েছে কিংবা কতটুকু উপকার হয়েছে। ইনশাল্লাহ পরীক্ষায় ফেস করলে তারপরে বুঝতে পারবেন। এবং ফাইনালি তো আপনাদের সাজেশন দিব, সেখান থেকে ইনশাল্লাহ গতবার যে সাজেশন দিয়েছিলাম পরীক্ষার 2 দিন আগে, 41 সময় বিসিএসের আগে, সেখান থেকে 12টা কমন ছিল শুধুমাত্র সাজেশন থেকে, ঠিক আছে। তো আপনাদের জন্য শুভকামনা। আর পরীক্ষায় অংশগ্রহণ করুন, ভালো মন্দ পরীক্ষায় অংশগ্রহণ না করতে চাইলে সেটাও আমাকে বলার সুযোগ আছে, তাহলে আমি আর কোশ্চেন করবো না। হ্যাঁ, থ্যাংক ইউ, গুড নাইট।